আপনাদের জন্য আসতে হলো। যাই হোক, আজকে 31শে জুলাই আমাদের ধারণা মতে এবং আমাদেরকে যেভাবে বলা হয়েছে, আজকে জাতীয় ঐক্য কমিশনের পারবেন সবাই মিলে যে বিষয়গুলো আজকে আলোচনার জন্য আমাদের টেবিলে দেয়া হয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, ইনফ্যাক্ট এটা নিয়োগ সম্পর্কিত এটা বিধান করার জন্য যে প্রস্তাব আগে থেকেই আলোচনায় ছিল, এখানে আমাদের বক্তব্য, আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি। আমাদের নোট অফ ডিসেন্টটা এরকম, যে বিষয়টা, যে প্রস্তাবটা এই বিষয়ে এনেছেন, সেই বিষয়টা এরকম যে তাদের এখানে নেই, তাদের এই সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা নিরপেক্ষ কমিটি করে, সংবিধানে অন্তর্ভুক্ত করে নিয়োগ কমিটি করা, তাদের পাওয়ার ফাংশন সম্পর্কিত আইন করা। কিন্তু বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে, সেই জন্য আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠানে আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নাই, সেই জন্য আইন করা না থাকলে এবং বিদ্যমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে। পিএসসির ক্ষেত্রে আমরা বলেছি, যদি পিএসসির গঠন প্রণালীতে 3টা পিএসসি কমিটি করার জন্য প্রস্তাব এসছে, আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে, কারণ পিএসসির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব থাকতে হয়। 3 জন থাকলে সেটা ভিন্নতা দেখা যাবে। তবে যে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ করার জন্য, বিভাগ করার জন্য বলা হয়েছে, সেটা আলাদা উইং থাকতে পারে, যেমন স্বাস্থ্য উইং, এডুকেশন উইং, সেটা আলাদা থাকতে পারে। তবে চেয়ারম্যান একজন থাকা ঠিক হবে, সেটা আইনে নিয়ন্ত্রণ আনতে হবে। আর পিএসসির ক্ষেত্রে বর্তমানে সংবিধানে যেভাবে নিয়োগের জন্য একটা বয়সসীমা আছে, বয়সসীমাটা ওখানে রাখা ঠিক হবে না, সেটা আমরা সংশোধনের প্রস্তাব রাখবো, যে নিয়োগের পরে যাতে তার কার্যকাল 5 বছর অথবা 4 বছর যেটা আইনে নির্ধারিত সেটা থাকতে হবে। আর যোগ্যতা নির্ধারণের জন্য আইনে অবশ্যই সেটার যোগ্যতা নির্ধারণের জন্য আলাদা বিধান থাকতে হবে। তারপরে পিএসসির যে কোনো রকমের দুর্নীতি, জালিয়াতি, প্রশ্ন ফাঁস ইত্যাদি যে সমস্ত অভিযোগ অতীতে ছিল, সেগুলোর যথাযথ তদন্ত প্রক্রিয়ার জন্য একটা বিধান রাখতে হবে এবং সেইগুলা নির্ধারণ করার পরে যারা সেই সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ী, প্রচলিত আইনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে। এবং অন্যান্য আরও যদি কিছু সাজেশন থাকে, যে রাষ্ট্রীয় এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সত্ত্বেও এই সমস্ত বিশ্বাসভঙ্গ অথবা জালিয়াতির কারণে যদি কেউ দায়ী হয়, সেই ক্ষেত্রে আরও কি কি সাজার প্রভিশন রাখতে হবে, সেটা থাকতে হবে। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে, এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা, তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি, তাদের দায় দায়িত্ব, এগুলো নির্ধারণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় যেগুলো বেরিয়ে আসবে তদন্ত করে তার জন্য জবাবদিহিতা এমনভাবে শক্তভাবে করা হবে যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয় আর রিপিটেশন না হয়। মোরওভার, একটা বিষয় আপনারা সবাই জানেন, কোটা সিস্টেম এখন নাই, শুধু 7% আছে। পিএসসির দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল 56% কোটা সিস্টেম, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কোটা রাখতে হয়েছে, সেটা
স্পেশালি অ্যাবল নাগরিকদের জন্য, ব্যাকওয়ার্ড সোসাইটিদের জন্য, এবং মুক্তিযোদ্ধার নামে এখনো আছে 5%, সেটা কিভাবে কোন প্রক্রিয়া নির্ধারণ হবে সেটা আরো বিস্তারিত অন্য আলাপ, ডিফারেন্ট ডিবেট। কিন্তু মূলত দুর্নীতিটা হওয়ার সুযোগ পেয়েছে 200 নম্বরের ভাইভা পরীক্ষা, 200 নম্বরের মৌখিক পরীক্ষার নম্বর রাখার কারণে। সেটা যদি 50-এ আনে অথবা বর্তমানে 100-তে নিয়ে এসছে, সেই বিষয়টা নির্ধারণ করা গেলে তখন আর এই দুর্নীতির সুযোগটা থাকবে না। এবং ট্রান্সপারেন্টলি যদি পরীক্ষা নেওয়া হয়, রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, তাহলে আর এই দুর্নীতির সুযোগ থাকবে না। সেই আইনে অবশ্যই বিধান রাখা হবে যে কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনের আলোকে জাতি, ধর্ম, বর্ণ বা জাতি গোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো এটা বৈষম্য করা না হয়, সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। এগুলো আমরা করতে বলেছি, এগুলো বিস্তারিত বিধান অবশ্যই আইনে আসবে। একই কথা আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা আসলে কনস্টিটিউশনে থাকারই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে সেটা সেভাবে থাক। কারণ এই বিষয়ে বিগত 54 বছর স্বাধীনতার পরবর্তী সময়ে কোনোদিনই কোনো রকমের ওজোর আপত্তি আসে নাই, কোনো কমপ্লেন আসে নাই। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি এটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই, আমাদের অভিজ্ঞতা নাই। এটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা প্রস্তাব করেছি ন্যায়পালের আইনটা যুগোপযোগী করা হোক এবং সেখানে ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েটের স্টাফ নির্ধারণ করতে হবে, তাদের দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে, তাদের বর্তমানে সাংবিধানিক এখতিয়ার হিসাবে মন্ত্রণালয়, যে কোনো বিভাগ, যে কোনো সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায়পালের এই এখতিয়ারের মধ্যে পড়বে। যে কোনো কেউ অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে। সেই তদন্ত প্রক্রিয়ার পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচারের জন্য হলে কোথায় সেটা রিকমেন্ডেশনটা যাবে, তদন্ত ফলাফলটা যাবে, সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে। সেই ন্যায়পাল আইনটা আমরা যুগোপযোগী করার পক্ষে। এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে ডিটেইলিং করা যাবে না, আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ন্যায়পাল তো আছেই। এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে বিধান আনতে চাচ্ছে, আমরা বলেছি যে এটা এক্সপেরিয়েন্সড হয়নি আমাদের দেশে, এই জন্য আমাদেরকে ভবিষ্যতে কিভাবে কি ভুল ত্রুটি আসে সেটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, তখন সেটা আরো ইমপ্রুভ আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারা যাবে। তাদের হ্যাঁ, সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং ইতিপূর্বে আমাদের সাথে আলোচনা তো হয়েছে। গেল সেটা। এখন আসি উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়ায়, যেটা খুব অনেকদিন আলোচনা হয়েছে, সারা ন্যাশন ওয়াইড এটা একটা আলোচিত বিষয়। উচ্চ কক্ষ গঠিত হোক, সেটা বিএনপির প্রস্তাব। আমরা 31 দফাতে সেটা প্রথম উচ্চারণ করেছি। এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না। সেই উচ্চ কক্ষের ধারণা আমরা এখনো সেই জায়গাতে আছি। আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন, বিদ্বান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে নিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী সহ সমস্ত সেক্টরে যারা মানবাধিকার বিষয়ে কাজ করে, তাদের সবাইকে নিয়ে একটা রিচ, সমৃদ্ধ একটা উচ্চকক্ষ নির্মাণ করা হবে। সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি, এই জন্যে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স। এখানকার এখতিয়ার কি হবে সেই এখতিয়ারের মধ্যে আমরা ডিটেইলিং করি নাই তখন 31 দফায়। এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্নকক্ষের পাশকৃত আইনগুলো উচ্চকক্ষেও যাবে, তারা রিভিউ করবে, পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশ নিম্নকক্ষে প্রেরণ করবে এবং নিম্নকক্ষ সেটা দেখবে, বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে না, সেটা নিম্নকক্ষের এখতিয়ার। এবং সেইভাবে আইনি প্রসেসটা, এই ফাংশনটা, লেজিসলেশনের যে ফাংশনটা, সেটা শেয়ার করার জন্য আমরা সে প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কিভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে
যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে সেই ক্ষেত্রেও আমরা 2টা প্রভিশন আরো যুক্ত করে সেটা আমরা আরো শক্তিশালী করেছি। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না, যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। আর যেটা সার্বভৌম পার্লামেন্ট, তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে, এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে। সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয়। সেইখানেই সংবিধান পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা তাদের এখতিয়ার। এই প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে, এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। সে এখানে শেষ। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদেরই পূর্বের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে, সেটা আমি দিয়েছিলাম হাউজে, যে যেহেতু সংসদ সদস্যগণ 70 অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এই বিষয়টা আমরা 70 অনুচ্ছেদে এমপিদেরকে 4টা বিষয় বাদে যে বাকি সব ক্ষেত্রে যে স্বাধীন, এই ক্ষেত্রেও স্বাধীন, সেই বিধানটা পাশ হয়েছে, আপনারা এখানে গৃহীত হয়েছে জানেন। সুতরাং এই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, এটা হচ্ছে বিধান। যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 কক্ষই থাকে, তখন 2 কক্ষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই জন্য প্রস্তাবটা এভাবে গৃহীত হয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের দ্বারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন। এভাবেই সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। এখানে কেউ নোট অফ ডিসেন্ট দেননি। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কিত আলোচনাটা এখন হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে আর কি কি বিদ্যমান যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 48 সাবসেকশন 3-তে রাষ্ট্রপতি কেবল স্বাধীনভাবে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন। এর বাইরে রাষ্ট্রপতিকে আর কি কি ক্ষমতা দেওয়া যায় সেই বিষয়টা এখন আলোচিত হচ্ছে। আমি এখনই সেই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না, কারণ আলোচনার পরে করলে আমার মনে হয় ভালো হবে। কিছু অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য আমরাও প্রস্তাব করেছি আমাদের আগের প্রস্তাবে, হ্যাঁ, যাতে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা কায়েম থাকে। তারপরে বাকি 3টা বিষয় আছে এখনো, সেটা সিদ্ধান্তের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে একটা বিধান জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে ঢোকানো যায় কিনা, সে মধ্যবর্তী বিধানটা, সেই বিষয়টা আমি গতকালকে মনে হয় আপনাদের সামনে বলেছি। সেই বিষয়ে সিদ্ধান্ত কমিশন একটা দিবে, উপস্থাপন করবে, তার বিষয়ে আলোচনা হবে, তখন বলা যাবে। তারপরে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আসবে, সেটা এখনো টেবিলে আছে, আলোচনা আসে নাই। কারণ কিছু কিছু মৌলিক অধিকার বিদ্যমান মৌলিক অধিকারের সাথে আরো যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করছি। যেমন সেখানে ইন্টারনেট আছে এবং আরো কয়েকটি বিষয় আছে যেগুলো এখনকার সময়ে একটা আলোচিত বিষয়, যেগুলো নিশ্চিত করতে হবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে, মানে অধিকারের ভাগে, এটা 3য় ভাগ। এখানে আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটস এর বিধানগুলো বিবৃত আছে, এই জায়গাতে বিভিন্ন আর্টিকেলের শেষে কি কি আরো যুক্ত করা যায়, সংযুক্ত করা যায়, সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। আইনের মধ্যে, সংবিধানের মধ্যে আছে যে স্টেট শ্যাল এনশিওর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দি পিপল। এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো, যে কোনো নাগরিক মামলা করতে পারবে। আর্টিকেল 44-এ বলা আছে যে 102-তে ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করার জন্য মামলা করতে পারবে। তো এইখানে যেহেতু এটা শ্যাল এনফোর্সেবল, মানে ইন দ্য কোড অফ ল লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে, এটা এনফোর্সড হইতে গেলে রাষ্ট্রকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে, যদি কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটস আমরা অন্তর্ভুক্ত করি, যাতে সেটা রাষ্ট্র অবশ্যই পালন করতে পারে। সেটা মাথায় রেখেই এখানে ফান্ডামেন্টাল রাইটস কি কি
ইনক্লুড করা যায় সেটা চিন্তা করতে হবে। এটা এমন একটা বিষয়, একবার ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃত হলে সেইটা রাষ্ট্র যদি কোনোভাবে ব্যর্থ হয় তখন রাষ্ট্রকে লায়াবল করে যে কোনো নাগরিক 102 আর্টিকেলে মামলা করতে পারবে। সুতরাং খুব সাবধানতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে এখানে যেতে হবে, সেটা আমরা আলোচনা করব। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগে অনেকবার আলোচনা হয়েছে, সে বিষয়ে ঐকমত্য হয়নি। আমরা আমাদের পজিশনটা আগেই বলেছি।